এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট, ঠিক আছে। সে মার্কেটে অনেকটা লস করেছে। লস করার পরে একে আমি খুব কিছু খাস ট্রেনিং দিইনি। আমি মনে করি যে শেয়ার মার্কেটে প্রফিট করার জন্য স্ট্র্যাটেজি যথেষ্ট নয়, বা স্ট্র্যাটেজি মেন জিনিস নয় প্রফিট করার জন্য। শেয়ার মার্কেটে প্রফিট করার জন্য মূল হচ্ছে সাইকোলজি এবং স্ট্রং মাইন্ডসেট। তো এই স্টুডেন্টটাকে আমি খুব খাস ট্রেনিং দেইনি, আর শেয়ার মার্কেটের তার কাছে সেরকম নলেজও নেই। কিছু কিছু মার্কেট উপরে যায় বা নিচে আসে সেটা দেখে সে বাইং সেলিং শুরু করে, অনেক লস করেছে। তারপরে 1 মাসের আমি যে ট্রেনিং দিই, আমার একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে ট্রেড উইথ ডিসিপ্লিন, দিস ইজ সাইকোলজিক্যাল কোর্স। তো এখানে ট্রেডিং সাইকোলজি প্রোভাইড করি, এবং সে 1 মাস ট্রেনিং নেই। এবং আমি সবাইকে বারণ করে রাখি যে যতদিন পর্যন্ত তার ট্রেনিং কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত অ্যামাউন্ট যেন বেশি ডিপোজিট না করে। সে এখানে আমরা যদি দেখি যে তার 3,187 টাকা ব্যালেন্স রয়েছে, তাই না? কিন্তু এই আমার স্টুডেন্টটা আসার পরে সে 3,000 টাকা ডিপোজিট করেছিল। ও বেশি ডিপোজিট করতে চাইছিল, আমি ওকে বারণ করেছি। সে 50,000 টাকা থেকে ট্রেডিং বা 1 লক্ষ টাকা ডিপোজিট করে ট্রেড করতে পারে। কিন্তু পূর্বে যা লস হয়েছে, যারাই আসে আমার কাছে তাকে বলে দিই যে জাস্ট প্র্যাকটিসের জন্য, যতদিন পর্যন্ত তোমার ট্রেনিং কমপ্লিট না হচ্ছে, সাইকোলজি ডেভেলপ না হচ্ছে, ততদিন পর্যন্ত তোমার বেশি অ্যামাউন্ট ডিপোজিট করবে না, তাই না? তার জন্য আমি তাকে বারণ করে রেখেছি। তো 3,000 টাকা ডিপোজিট করেছে। তো 3,000 টাকা ডিপোজিট করার পরে সে 1 মাস ট্রেড করেছে। তাকে আমি বলেছিলাম যে একটা কনসেপ্টের ওপরে কাজ করো, দিনে একটা ট্রেড নাও, আর ডিসিপ্লিনকে ফলো করো। ডিসিপ্লিন যেন কোনো মতেই ব্রেক না হয়। তো ডিসিপ্লিন ব্রেক না করে 1 মাস ট্রেড করার পরে তার এই রেজাল্ট। এখানে 3,000 টাকা ডিপোজিট করেছিল, ঠিক আছে, আর সেম সেটআপে ট্রেড নিয়ে রেখেছে সে, এবং কারেন্ট তার প্রফিট চলছে কত? 61 রুপিস, তাই না? তো এখানে অ্যামাউন্টটা ক্যালকুলেট করো, 3,187, আর এখানে কত? এখানে 500, তাহলে 600-700 টাকা মতো তার প্রফিট হয়েছে। তো এইবার বলো তো তোমরা, 3,000-এর কত পার্সেন্ট 700 টাকা? 3,000-এর কত পার্সেন্ট 700 টাকা? যদি 10% ধরি তাহলে 10% কত হয়? 300 টাকা, তাই না? 3,000-এর 10% 300 টাকা। তো যদি আমরা দেখি তাহলে 20-25% তার প্রফিট হয়েছে এখানে। তো অনেকে বলবে যে এটা ছোট প্রফিট, কিন্তু ছোট নয়। এটা অ্যাকাউন্টে 20% মান্থলি, এমনটা কখনোই নয়। আমি 3,000 টাকা ডিপোজিট করে 1,000 টাকা স্টপ লস নিয়ে যদি আমি ট্রেড করি, 4,000 টাকা আমার একটা ট্রেডেই ইনকাম হয়ে যাবে। কিন্তু পরপর যদি 2-3 দিন লস হয়, আমার অ্যাকাউন্ট পুরো জিরো হয়ে যাবে। তো আমি এরকম রিস্কি কাজ করব না। ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, তাই না? তো যারাই আমার কাছে আসে তারা রিস্ক ম্যানেজমেন্ট করে। এবার এটাতে সে 100 টাকা স্টপ লস নিয়েছিল এবং 400 টাকা বা 300 টাকা টার্গেট। এবার আমি যদি হিস্ট্রি দেখাই, তাহলে হিস্ট্রিতে তোমরা দেখতে পাবা তার ট্রেডসগুলো কী কী নিয়েছে। এখানে দেখো, 100 টাকা স্টপ লস হয়েছে, কোনো ব্যাপার নয়, 100 টাকা গেল। এখানে আবার প্রফিট, এখানে দেখে নাও 1:3, এখানে 152 লস, ঠিক আছে, 100 প্রফিট, 233 লস, এখানে একটু বেশি লস হয়ে গেছে, কিন্তু রুলস ম্যানেজ করেই। তারপরে দিনও লস, তারপরে আবার লস, তারপরে এবার প্রফিট। তো দেখতে পাবে লসগুলো কম কম দেখতে পাবে এবং প্রফিটগুলো বেশি দেখতে পাবে। তো 30 দিনের এটা অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট এটা, এবং ডিপোজিট করার পরে এই যে দেখো 1:3+ টার্গেট, তাই না? তো মেন হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। তো এইভাবে সে ধীরে ধীরে কাজ করে তার এখন এরকম মাইন্ডসেট তৈরি হয়েছে যে আমি 1 মাসে
10% প্রফিট বের করতে পেরেছে, তার মানে হচ্ছে যে সে এইবার তার যে 3,000 টাকার অ্যাকাউন্ট রয়েছে এটাকে ধীরে ধীরে সে গ্রো করতে পারে এবং সে নিজের অ্যামাউন্ট এবার বাড়াতে পারে 10,000, 20,000, 40,000, 50,000 যেটুকুন ডিপোজিট করবে সে ধীরে ধীরে তার অ্যাকাউন্ট বাড়াতে পারে এবং তার কনফিডেন্স এখন চলে এসছে যে না, ট্রেডিংয়ে সে এখন তার ডিসিপ্লিন ঠিক হয়েছে, তার সাইকোলজি ঠিক হয়েছে, সে প্রফিট করতে পারে। তো এটা ছিল আমার একটা স্টুডেন্টের প্র্যাকটিক্যাল রেজাল্ট। এটা শুধু চার্টে গিয়ে ব্যাক টেস্ট করে নয়, এটা ব্যাক টেস্ট হয়েছে, বলতে পারো যে ইমোশন ব্যাক টেস্ট হয়েছে, এটা তার সাইকোলজি ব্যাক টেস্ট হয়েছে, তার ডিসিপ্লিন ব্যাক টেস্ট হয়েছে, তাই না? তো স্ট্র্যাটেজি সব কিছু নেই, মূল হচ্ছে ডিসিপ্লিন, আর এই ডিসিপ্লিন ফলো করার কারণেই এই আমাদের স্টুডেন্টটা প্রফিটে রয়েছে। আর আজকেও ট্রেড করেছে সে, তার ট্রেড অলরেডি রানিং চলছে, তাই না? আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো তার স্টপ লসটাও। টিপিএসএলে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো, এই দেখো পূর্ব নির্ধারিত 100 টাকা স্টপ লস আর 300 টাকা টার্গেট। তার 1 মাস পূর্ণ হয়ে গেছে, সে এইবার কি করবে, ক্যাপিটালকে ধীরে ধীরে বাড়াতে শুরু করবে। তো এই ছিল আমার এই স্টুডেন্টের 1 মাসের রেজাল্ট। তোমরা যদি বলো তাহলে এর পিএনএল রিপোর্ট চাও যদি, তাহলে পিএনএল সম্ভবত পিডিএফ দেয় সম্ভবত। আমি যদি আর ওয়ালেটে ক্লিক করি, পিএনএল রিপোর্ট ডেট ওয়াইজ লাস্ট 1 মান্থের পিডিএফ এখানে বার করা যাবে। তো এই ছিল আমার এর রিভিউ আর কি। ওকে, তো এইবার তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে বলো, কারণ এই মোস্তফা আর আরও 2টো স্টুডেন্ট আছে আমার, ওরা নতুন, তো ওদের ক্লাস চলছে রানিং, তাও ক্যান্ডেল স্টিকের উপরে একটা ক্লাস দিয়েছিলাম। তো আজকে মার্কেট স্ট্রাকচারটা একটু বোঝাবো ওদেরকে। সো তার আগে 2-4 মিনিটের মধ্যে কোনো কিছু যদি জানার থাকে তাহলে বলতে পারো, বা প্রশ্ন ডাউট থাকলে। আমার তো কোশ্চিন আছে তোমার ওই ট্যাক্স ফ্যাক্স এগুলো বিষয়ে জানার জন্য, কিন্তু একটা সামনাসামনি তোমার সাথে একদিন গল্প করবো এই বিষয়ে। আচ্ছা দেখো, ট্যাক্স খুব বেশি কিছু নয়, ঠিক আছে? আর আদার্স কোনো মার্কেটের ব্যাপারে প্রশ্ন নেই? মার্কেটের ব্যাপারে প্রশ্ন কি করবো, এখন তো ঠিকঠাক চলছে। ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো সবার জন্যই আমি একটা মার্কেটের স্ট্রাকচারটা আমি সিম্পলি এক্সপ্লেন করে দিচ্ছি, তুমি জানো তো, তুমি বুঝতে পারবা। আর মোস্তফা, এনগালফিং তো ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা মনে করো এটা একটা প্যাটার্ন আমি তৈরি করছি। এই প্যাটার্নটার নাম কি, যেটা আমি এখন বানালাম? হ্যাঁ, এনগালফিং, বুলিশ এনগালফিং, মনে পড়লো? একটা রেড ক্যান্ডেলকে যখন একটা গ্রিন ক্যান্ডেল পুরোপুরি খেয়ে নেবে তখন এটা হবে বুলিশ এনগালফিং। আর সেম সিচুয়েশন যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে এবং গ্রিন ক্যান্ডেলটাকে একটা রেড ক্যান্ডেল এসে পুরোপুরি এনগালফ করে নেবে, খেয়ে নেবে, তখন আমরা এটাকে কি বলবো, বেয়ারিশ এনগালফিং, তাই না? তো এইবার মার্কেটকে তো তোমরা দেখেছো যে মার্কেট কিভাবে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এইভাবে দেখেছো, তাই না? হ্যাঁ, তো মার্কেট তোমাদের মনে হতে পারে যে যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছে চার্টগুলো, কিন্তু এমনটা নয়। মার্কেটের একটা স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার বলতে একটা গঠন প্রণালী। তো এই গঠন প্রণালীকে ফলো করেই মার্কেট মুভমেন্ট করে। তো সেই গঠন প্রণালীটা কেমন হয়, যে মার্কেট সর্বপ্রথমত ওপেন হয়ে একটা উপরে যায়, একটা হাই লাগায়, তারপরে নিচে এসে আর একটা লোয়ার হাই লাগায়, তারপরে আবার একটা হায়ার হাই লাগায়। তো ঠিক এইভাবে চলে। তো এই পয়েন্টগুলোর এক একটা নাম রয়েছে। ওকে, তো সিম্পল আমি তোমাদের যেটা বলছি, যখনই একটা হাই লাগাবে এটাকে আমরা বলবো হায়ার হাই। আর এই হাইটা যখন ব্রেক হয়ে যাবে, হায়ার হাই যখন ব্রেক হবে, এই লেভেলটা স্ট্রং হয়ে যাবে,
এবং এটার নাম হয়ে যাবে হাইয়ার লো। ঠিক আছে, এবার এখান থেকে উপরে গেল মার্কেট দিয়ে আর একটা হাই লাগালো। আমি কমপ্লিট করি, দিয়ে তোমাদের অবশ্য ডাউট যা থাকবে জিজ্ঞেস করবো। এই হাইটা যখন মার্কেট এখান থেকে গিয়ে ব্রেক করলো, তখন তার যে নিচের লেভেলটা, এই লেভেলটা, এটা আবার হায়ার লো হয়ে গেল। ওকে, তো যতক্ষণ পর্যন্ত এইভাবে কারেকশান আসবে এবং হাই ব্রেক করতে যাবে, তার নিচের লেভেলটা হায়ার লো হয়ে যাবে। এতটুকুন ক্লিয়ার? উপরের লেভেলটা কি আছে? হায়ার হাই, আর নিচেরটা হায়ার লো। ওকে মোস্তফা, বুঝতে পেরেছ? এবার সেম জিনিস, মার্কেট যখন নিচে আসবে দিয়ে একটা হাই লাগাবে, তো এটা হয়ে গেল লো। তো এটাকে আমরা লোয়ার লো লেভেল বলবো, আর এটাকে লোয়ার হাই লেভেল বলবো। আবার মার্কেট উপরে গেল, তো এটা 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 আবার লো হয়ে যাবে এই পয়েন্টটা, এবং নিচে আস্তে আস্তে যখন এই লোটাকে ব্রেক করে দেবে, তখন এইটা হয়ে যাবে লোয়ার হাই। আর লোয়ার হাই লেভেল হচ্ছে স্ট্রং লেভেল। ওকে, তো এইবার আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, মার্কেট যখনই এইভাবে যাবে, এই হাইটা ব্রেক হয়ে গেলে এই নিচের লেভেলটা যেটা হচ্ছে হাইয়ার লো, এটা স্ট্রং হয়ে যাবে। ওকে, আবার নিচে আসার পরে এই হাইটা যদি ব্রেক হয়, এই লেভেলটা আবার স্ট্রং হয়ে যাবে। সেম ডাউন ট্রেন্ডে যখন মার্কেট লোয়ার লো বানিয়ে নিচে আসবে, তখন লোয়ার হাই লেভেল, এই লেভেলটা ব্রেক হওয়ার পরে এটা স্ট্রং হবে। এই লেভেলটা যদি ব্রেক না হয়, এটা স্ট্রং হবে না। তো এইটুকুন আমাদের মাথায় রাখা দরকার। ঠিক আছে, তো এতটুকুন ক্লিয়ার? এতটুকুনে কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, তো আমি বলবো যে ক্লাস চলাকালীন যেটাকে আমি হায়ার লো মার্ক করলাম, এটাকে হায়ার হাই মার্ক করলাম। ওকে, তো এইগুলো স্ক্রিনশট নিয়ে নিবা যাতে তোমাদের সুবিধা হবে। কারণ কালকে আবার আমি যদি জিজ্ঞেস করি যে এই হাইটাকে কি বলে, তাহলে তুমি বলতে পারবা না, তাই না? তো এটা হচ্ছে হায়ার হাই, আর নিচেরটা হচ্ছে হায়ার লো। ক্লিয়ার আছে? আর হায়ার হাই কখন কমপ্লিট হবে? যতক্ষণ পর্যন্ত হায়ার হাই ব্রেক না হবে, ততক্ষণ পর্যন্ত হায়ার লো কনফার্ম হবে না। এতটুকুন ক্লিয়ার? এইবার আচ্ছা, এতটুকুনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে করতে পারো হায়ার হাই হায়ার লো এর ব্যাপারে। কারো প্রশ্ন নাই? রাকিবুল? আরে প্রশ্ন করো না। নতুন খেলটার নাম কি? এটা মোস্তফা। মোস্তফা। হ্যাঁ, জিজ্ঞেস প্রশ্ন। করো কতদূর পর্যন্ত যাবে। হায়ার হাই যে মারছে কতদূর পর্যন্ত যাবে, এটা তো কোশ্চেন করো। মার্কেট তো আর হায়ার হাই নিয়েই যাবে না, না আকাশে চলে যাবে না। জায়গা থেকে তো একবার কোন এক জায়গা থেকে তো আবার রিভার্স নিবে, তো কোন জায়গা থেকে কত দূর আমি মানে মার্ক করবো? প্রশ্ন করো, প্রশ্ন না করলে তো শিখতে পারো না, না? অবশ্যই প্রশ্ন করতে হয়, প্রশ্ন জরুরি। আমার কাছে যেই শিখে গেলে আমরা প্রশ্ন করে, প্রশ্ন করলেই অনেক কিছু ক্লিয়ার হয়। ওকে, তো চলো যাই হোক। রাকিবুল, তুমি জিজ্ঞেস করতে চাইছো নাকি কিছু? না, তুমি আগে বলো, আমি দেখি। আমি একটা ট্রেড নিয়েছি, এটা আমি একটু মানে হ্যান্ডেল করছি। বলো তুমি, আমি আছি। ওকে ওকে, আচ্ছা, তোমার ট্রেডটাও আমি দেখবো, অবশ্যই দেখবো। তো ঠিক আছে, তো আমরা এই বিষয়টাই, এই সেম জিনিস আমি চার্টে দেখাচ্ছি, এবং চার্টে দেখানোর পর কালকে তোমাদের কাজ থাকবে যে গ্রুপে হাইয়ার হাই এবং হাইয়ার লো মার্ক করে আমাকে 5টা স্ক্রিনশট পাঠানো, বা 5টা লেভেলস। ঠিক আছে, তো চলো। চলো বিটকয়েনেরই চার্টটা আমরা ওপেন রাখি। ওকে, দেখো
সেম সিচুয়েশন। ওকে, মার্কেট এখান থেকে নিচে এলো, মনে করো নিচে যাওয়ার পরে ফার্স্ট টাইম একটা হাই লাগালো। ওকে, হাই লাগানোর পরে আমাদের রুলস কি বলে, যখনই মার্কেট হাইকে ব্রেক করবে, এখানে ক্লোজিং হয়ে যাবে, সর্বনিম্ন যে লো লেভেলটা থাকবে সেটা কি হয়ে যাবে, হায়ার লো। ঠিক আছে, আমি যেরকম দেখালাম ওই রকম দেখতে পাচ্ছ কি মোস্তফা? এখানে দেখো, এখানে ক্যান্ডেলস রয়েছে কি না, তার জন্য তুমি ক্লিন দেখতে পাবো না এরকম লেভেল। ঠিক আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে হায়ার হাই লেভেলটাকে যদি তুমি মার্ক করতে পারো, এখানে একটা লাইন লাগাবা, এটা যদি ব্রেক হয়ে যায় তাহলে এই লেভেলটা হবে হায়ার লো। ওকে, তো মনে করো এখানে আপাতত যে এটাই কি মনে করো উদাহরণের জন্য, এই লেভেলটা ব্রেক হয়ে গেছে, তো তুমি এটাকে হায়ার লো বলতে পারো। এবার সর্বোচ্চ হাই কোনটা লাগিয়েছে উপরে যাওয়ার পরে? এটা। তো এটা ব্রেক হওয়ার পরে তো এটা হায়ার লো হয়ে যাবে। কিন্তু কি হয়েছে, এখানে দুটো লেভেল একসঙ্গে মিক্স হয়ে গেছে, তো তুমি সর্বনিম্ন লেভেলটাকে তোমরা বলতে পারো। ঠিক আছে, তো এইবার হাই লাগলো এটা, তো হাই এটা যদি ব্রেক হয়, তো ব্রেক হয়নি, এটা ফেক ব্রেকআউট করে আবার নিচে চলে এসছে হায়ার হাই থেকে। ঠিক আছে, তো সেম এবার লার্জার পিকচারে যদি দেখি, তাহলে এই লেভেলটা হচ্ছে হাই, এটা হাই ব্রেক হলো, তার মানে এই হায়ার লো, এই লেভেলটা হবে হায়ার লো, অর্থাৎ নিচের লেভেলটা। এটা হাই ছিল, এটা লেভেল ব্রেক হয়ে গেল, তো সর্বনিম্ন যে লেভেলটা এটা হয়ে যাবে হায়ার লো। বুঝতে পারছো মোস্তফা? হুম, তো সর্বপ্রথমে হাইকে মার্ক করবা, হাইকে মার্ক করার পরে নিচের লেভেলে হায়ার লো, আর উপরে যেটা হাই লাগবে সেটা হবে হায়ার হাই। তো এই জিনিসটা তুমি মার্ক করে পাঠাবা আমার গ্রুপে। ওকে, আমাদের ক্লাসের যে গ্রুপ আছে ওই গ্রুপে। তো হায়ার হাই হায়ার লো এর উপরই মার্কেট চলে। ঠিক আছে, এখানে যেমন হাই ব্রেক হলো, তো হায়ার লো কোনটা হবে? এই লেভেলটা হায়ার লো হবে। এই হাইটা যখন ব্রেক হয়ে যাবে তখন এটা হায়ার লো হয়ে যাবে। ওকে, আর উপরেরটা হাই হয়ে যাবে। তো এইটা মার্ক করে পাঠাবা। ঠিক আছে, আচ্ছা কোন কারেন্সি? হ্যাঁ হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলো না, কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে পাঠাবা, আর কোনো কিছু যদি ডাউট থাকে, প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করে নিবা আমাকে। ঠিক আছে, যে এই জিনিসটা বুঝতে পারি না, বা হায়ার হাই হায়ার লোটা কনফিউশনে রয়েছি। ওকে, এইবার আচ্ছা আচ্ছা রাকিবুল ভাই বলো, কোন কারেন্সিতে ট্রেড নিয়েছো? কি বলেন? কোন কারেন্সিতে ট্রেড নিয়েছো? কোন কারেন্সি? পাম্প বিটিসি। দেখো, পাম্প বিটিসি ওপেন করো। এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। শেয়ার মার্কেট, হ্যাঁ শেয়ার মার্কেট হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিগুলোতে। তোমাকে দেখাচ্ছি ট্রেডিং ভিউ, সব মার্কেট তোমাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, উপরে যেটুকুন আছে ট্রেডিং ভিউ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ওটা ডাউনলোড করবা। ট্রেডিং ভিউ, এখানে উপরে যে কটা আছে শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে কী থাকে, সমস্ত ইন্ডিয়ান যেগুলো কোম্পানি থাকে, ব্যবসায়ী থাকে, বিজনেস থাকে, সেই বিজনেসগুলো লিস্টেড থাকে, স্টক শেয়ারগুলো লিস্টেড থাকে, এই শেয়ারগুলোতে ট্রেড করা যায়। যেমন দেখো, রিলায়েন্সে ইনভেস্ট করতে পারবা, এইচডিএফসি ব্যাঙ্কে, বাজাজে, তারপরে এখানে নিফটি 50, এখানে ইন্ডেক্স রয়েছে, ইন্ডেক্সে ট্রেড করা যাবে। ওকে, আর দ্বিতীয়ত এখানে দেখো ফরেক্স লেখা আছে, এগুলো হচ্ছে ফরেন কারেন্সি, বাইরের দেশের কারেন্সি। ওকে, তো কারেন্সি ট্রেডিং আলাদা, ওটা পেয়ারে চলে। আর লাস্ট হচ্ছে ক্রিপ্টো শেষে। ওকে, তো এই ক্রিপ্টোতে আমরা এখন কাজ করছি। যতদিন ক্যাপিটাল অল্প রয়েছে আমাদের, ততদিন ক্রিপ্টোতে তোমরা প্র্যাকটিস করতে পারো। যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবং অ্যামাউন্টটা যখন তোমার অনেক বড় হয়ে যাবে, তখন শেয়ার মার্কেটে ট্রেড করতে পারো, কোনো সমস্যা নেই, ইনভেস্টিং করতে পারো। ওকে, তো এটা হচ্ছে ক্রিপ্টো। আর ক্রিপ্টো মার্কেটে অনেকগুলো কারেন্সি রয়েছে। পাম্প বিটিসি, ওকে, টাইম ফ্রেম রাখে বলা হয়, টাইম ফ্রেম ক মিনিটের?
টাইম ফ্রেম। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ এতগুলো টাইম ফ্রেম আনার মানেটা কি? মানে ও তো একটাও টাইম ফ্রেম মানে ধরো এতগুলো টাইম ফ্রেম কেন দিয়েছে? 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 1 দিন। যাই হোক, রিজন কি খুব ভালো প্রশ্ন, জানা আছে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো, টাইম ফ্রেম আমাদের বুঝতে হবে যে টাইম ফ্রেম বলতে কিছুই নয়। টাইম তো যে কোনো কাজেই টাইম দরকার বা প্রয়োজন, তাই না? এইবার হুম, আমাদের টাইম ফ্রেম জানার আগে এটা জানতে হবে যে আমাদের ক্যান্ডেল স্টিকের ব্যাপারে, তাই না? তো ক্যান্ডেলগুলো কেন? তো অ্যাকচুয়াল যদি ধরো যে তুমি বলছো যে টাইম, এতগুলো টাইম ফ্রেম কেন, কেন একটা টাইম ফ্রেম থাকলেই হতো। তো আমি যেটা বলছি যে একটা টাইম ফ্রেম আগে এক ধরনেরই চার্ট ছিল, সেটা হচ্ছে গ্রাফ চার্ট। পরে এলো জাপানিজ ক্যান্ডেল স্টিক। ওকে, তো আগে যারা ট্রেড করতো, এখানে এখানে অবশ্য সেটিংটা থাকবে গ্রাফ চার্টের। তো যাই হোক, আমি বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি, গ্রাফ চার্ট দেখিয়ে দেবো পরে। তো আগে মার্কেট চলতো এইভাবে গ্রাফ চার্টে। ওকে, গ্রাফ চার্টে এখানে প্রাইস যাচ্ছে উপরে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে ভালোভাবে অ্যানালিসিস বা প্রেডিকশন করা একটু কঠিনতর হয়ে যাবে, তাই না? যার কারণে টেকনোলজি যত উন্নতি হয় ততই আমাদের সুবিধা হয়ে যায়। তারপরে জাপান তৈরি করেছিল ক্যান্ডেল স্টিক, যার কারণে জাপানিজ ক্যান্ডেল স্টিক বলা হয়। তো এই ক্যান্ডেল স্টিক খুব মানে একেবারে সুবিধা হয় ট্রেডারদের জন্যে ক্যান্ডেল স্টিককে। এবার মাল্টিপল টাইম ফ্রেম কেন? প্রতিটা কাজে সময়ের মধ্যে হয় এবং প্রত্যেকটা সময়ের আলাদা আলাদা একটা অ্যানালিসিস রয়েছে, তাই না? তো ওই অ্যানালিসিসটা আমাদের প্রয়োজন, যার কারণে এখানে প্রত্যেক টাইম ফ্রেম রয়েছে। এখানে 1 মিনিটের রয়েছে, 2 মিনিটের, 3 মিনিটের থেকে 1 মাস, 1 বছর, বছরের রয়েছে, বা উইকের রয়েছে, সপ্তাহের রয়েছে, তাই না? এইবার মনে করো একটাই যদি টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয় এখানে 1 মাসের ক্যান্ডেল। ওকে, এবার এখান থেকে উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, আর একটাই ক্যান্ডেল দেখতে পাচ্ছ। তুমি কি করে বুঝবা যে কোন জায়গায় আমাকে বাই করা দরকার, যে এখানে স্ট্রং বাইং এসছে? তখন তো রিয়াকশানের উপরে কাজ করতে হবে, তাই না? তো আমাদের জন্য এটা সমস্যা হয়ে যাবে। এইবার টাইম ফ্রেমের ফায়দা একটা কি, তোমাদের ফায়দা দেখাচ্ছি টাইম ফ্রেমে। এখানে তুমি 1 মিনিটে ট্রেড করছো। ওকে, 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করছো। আবার মাল্টিপল টাইম ফ্রেমের ফায়দাটা কি? 1 মিনিট এখানে বুঝতেই পারছো না, বুঝতে পারছো কি মার্কেট কোন দিকে যাইবে, কোন দিকে যাবে, বুঝতে পারা যাচ্ছে না। এখানে রেড হচ্ছে, আবার রেঞ্জ হয়ে যাচ্ছে, 1 মিনিটের মধ্যে ওরকম একটা আমাদের ক্লিয়ার পিকচার আসছে না। আর এটা অনেকটাই কাজে আসবে যখন তুমি বুঝতে পারবে না যে 1 মিনিটের চার্টে মার্কেট কি করছে, তখন তোমাকে 15 মিনিটের চার্ট করে দিলে 15 মিনিটেও বুঝতে পারা যাচ্ছে না যে মার্কেটে অ্যাকচুয়ালি কি ঘটছে। তো এটাকে করে দাও এবার 1 ঘন্টা। মনে করো তুমি 1 ঘন্টাতেও ক্লিয়ার পাচ্ছ না যে মার্কেটে কি হচ্ছে এখন, তুমি এটাকে করে দাও 4 ঘন্টা। যত টাইম ফ্রেম বাড়বে তুমি দেখবা তোমার একটা পিকচার ক্লিয়ার হচ্ছে যে মার্কেট এখন পুরো আপ ট্রেন্ডে রয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা এটা 4 ঘন্টা টাইম ফ্রেমে পেলাম। 4 ঘন্টাতে না পেলে 1 দিনের ক্যান্ডেল করে দাও, তাহলে বুঝতে পারবে যে মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে। এটা কনফার্ম হয়ে গেল যে 1 মিনিটে এটা একটা রেঞ্জ মাত্র সামান্য, কিন্তু ওভারঅল ট্রেন্ড যখন আপ, এখানে আমাকে ডাউনে ট্রেড করা ঠিক হবে না। বা ওভারঅল ট্রেন্ড যখন আপ ট্রেন্ড রয়েছে 4 ঘন্টাতে, তো আমি যদি 5 মিনিটে ট্রেড করি, আমার ডাউনের ট্রেড যত করব আমার লস হবে, আর আপের ট্রেডগুলো আমার প্রফিটেবল হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসটা আমাদের টাইম ফ্রেমই কাজে আসে। আর আমি যখনই করি আমি লার্জার পিকচার দেখেই করি। টাইম ফ্রেম আমার, লার্জ টাইম ফ্রেম আমার প্রয়োজন পড়ে, আমার 1 দিনের টাইম ফ্রেম প্রয়োজন পড়ে, আর আমি 1 দিনের টাইম ফ্রেম ইউজ করি। আর 1 দিনের টাইম ফ্রেমে যদি মার্কেট বুলিশ থাকে, ওই দিনের জন্য সমস্ত ট্রেড হবে আমার আপওয়ার্ড ডিরেকশন, আর ডাউনের যত ট্রেড হবে ওইগুলো লস হবে। তো এই জন্য টাইম ফ্রেমটা দেওয়া, মাল্টিপল টাইম ফ্রেম। বুঝতে পারলে? বলো।
আর কিছু? রাকিবুল ভাই বলো বলো। এইবার টাইম ফ্রেমটা এটা তো ক্লিয়ার করলাম, ঠিক বললাম কি? কারণ তুমি ঠিক চার্ট ওপেন করে তুমি দেখতে পারবা যে 5 মিনিটের টাইম ফ্রেম করে তুমি দেখবা ডাউনে ট্রেড লস যে কটা ট্রেড লস হলো তুমি লস ট্রেডগুলো মার্ক করলা, তারপরে তুমি চেক করে দেখবা যে লঙ্গার টাইম ফ্রেমে আসবা। লঙ্গার টাইম ফ্রেমে তোমার যখন দেখে নিলে যে আপ ট্রেন্ড মার্কেট ছিল, তারপরে আবার যখন তুমি 5 মিনিটে আসবা তখন তুমি চেক করবা যে আপওয়ার্ড ডিরেকশনের ট্রেড যে কটা ছিল সব কটাই ম্যাক্সিমাম ট্রেড উইন হবে আপওয়ার্ড ট্রেন্ডের। তোমাকে যেমন দেখিয়ে দিচ্ছি এখানে, এই চার্টে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা সিম্পল 15 মিনিটের টাইম ফ্রেম নিলাম। ওকে, মার্কেট রয়েছে আপ ট্রেন্ডে, ঠিক আছে? এখানে যদি আমি বিয়ারিশ ট্রেড করি, বিয়ারিশ এনগালফিং দেখলাম, তারপরে নিচে ঢুকে গেলাম, আবার স্টপ লস নিয়ে এলো। ওকে, এখানে আবার বিয়ারিশ দেখলাম, ঢুকলাম, আবার স্টপ লস নিয়ে এলো, আবার স্টপ লস, নিচে এলাম, বিয়ারিশ দেখে আমি এন্ট্রি করলাম, কিছুটা প্রফিট দিল, তারপরে একেবারে জাম্প করে পুরোটাই লস করিয়ে দিল। আবার বিয়ারিশ এনগালফিং ধরে ঢুকলাম, আবার রেঞ্জে ফেসে গেল, দিয়ে আবার স্টপ লস আবার নিয়েছে এই ক্যান্ডেলটাতে, নিয়েছে এই বিয়ারিশ এনগালফিংয়ের। এবার আবার বিয়ারিশ এনগালফিং হয়েছে, তো আবার যদি এন্ট্রি করে তাহলে আবারও লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এই জায়গায় যদি আমরা বুলিশ এনগালফিং আমি ট্রেড করি, তাহলে এই জায়গাতে একটা এনগালফিং প্যাটার্ন এলো, এর হাই ব্রেকে যদি এন্ট্রি করি, নিচে স্টপ লস রাখি, মার্কেট উপরেই গিয়েছে, তাই না? রেঞ্জিং মার্কেট আছে, তবুও এখানে যদি এনগালফিং এন্ট্রি করি মার্কেট অ্যাটলিস্ট হাই পর্যন্ত গিয়েছে, তাই না? তো এটাই হচ্ছে টাইম ফ্রেম ব্যবহার করার, মানে মাল্টিপল টাইম ফ্রেমের সুবিধা। এবং লঙ্গার টাইম ফ্রেমে যদি দেখি আপ ট্রেন্ড ডাউনের ট্রেড ভুলে যেতে হবে, তাহলে অ্যাকুরেসি অটোমেটিক আমার 50% বেড়ে যাবে, অটোমেটিক 50% বেড়ে যাবে। তো আপওয়ার্ড ট্রেন্ডে সর্বদাই সাপোর্ট, আপ ট্রেন্ডে সাপোর্ট কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আগে আপ ট্রেন্ডের রিভার্সাল ট্রেড করে যারা, তাদেরই এই মার্কেটে লস হয়। এই ট্রেন্ডের সঙ্গে যখন লঙ্গার টাইম ফ্রেম ইউজ করে, ট্রেন্ডের সঙ্গে যখন লোক ট্রেড করবে, সমস্ত ছোটোখাটো যেগুলো সাপোর্ট আছে, একটা ক্যান্ডেলের সাপোর্ট আছে, একটা ক্যান্ডেলের, এইগুলো কাজ করবে আপ ট্রেন্ডে। তো এই জিনিসটা আমাদের এটাতে ফায়দা। তো এই চারটে তুমি 15 মিনিট টাইম ফ্রেমে নিয়েছো না কোন টাইম ফ্রেমে? কোনটা? এই পাম্প বিটিসিতে। পাম্প বিটিসি আমার বোধহয় স্টপ লস হিট মারবে। ওটা আমি তোমার লং টাইম ফ্রেম দেখো, 4 আওয়ার্সের, 4 আওয়ার্স দেখো, 4 আওয়ারে। আচ্ছা, ওটা দিয়ে যাও। কি তোমার একটা দেখো আগের সাপোর্ট থেকে, হ্যাঁ সাপোর্ট থেকে একটা দেখো তোমার, মানে সাপোর্ট না রেজিস্ট্যান্স? ডোজি ক্যান্ডেল নিয়ে নিচে দেখো ডাউন সাইডে তোমার ক্লোজ করেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ডোজি ক্যান্ডেল ডাউন সাইডে ক্লোজ করেছে। ওই রেড ক্যান্ডেলটা দেখো না, যেটা এখন তৈরি হচ্ছে তার পরেরটা, তার মানে আগে যেটা হয়েছে। ও আচ্ছা, এই ডোজি ক্যান্ডেলটা, ঠিক হ্যাঁ। তো এবার 4 আওয়ার্সে যখন তোমার মানে আপ সাইডে যেরকম দেখো একটা স্ট্রং রেজিস্ট্যান্স থেকে, মানে অপর সাইডে দেখো একটা উইক তৈরি করেছে, মানে একটা ভালো একটা মানে রিজেকশন দিয়েছে। তো পরের ক্যান্ডেলও তার লো ব্রেক করার সম্ভাবনাটা বেশি। আর যেহেতু দেখো মার্কেট এতটা উপরে গিয়েছে, একবার তো মানে রিজেকশন নেবে না। ওকে, ঠিক। এটা দেখে আমি একটু ছোট টাইম ফ্রেমে গেলাম, ছোট টাইম ফ্রেমে যাও দেখো। আচ্ছা, এখানে একটা দেখো তোমার 15 মিনিট, একটা দেখো 15 মিনিটে যাও।
15 মিনিটে। ওকে, এটা রিজেকশন নেই। 5 মিনিটে এসো, 5 মিনিটে, 15 মিনিটে পাবো না, 5 মিনিটে এসো। আচ্ছা 5 মিনিটে এলাম। ওখানে দেখো একটা এফসিজি ওয়াটার ব্লক তৈরি করেছে, ওই জায়গাতে একটা দেখো তোমার রেড ক্যান্ডেল একটা দেখো ডাউন সাইডে তোমার একটা উইক দিয়ে তৈরি করেছে, এখানেই আমার ট্রেডটা পাঞ্চ হয়েছে, ঠিক আছে। Okay, okay. এবার আমার স্টপ লস থাকলো তোমার হাইয়ের 1 পয়েন্ট উপরে, যদি হাই ব্রেক করে তাহলে আমার স্টপ লস চলে যাবে, আর না হলে Okay. একদম 4 ঘন্টার ক্যান্ডেলের লো পর্যন্ত আমার টার্গেট থাকছে। আচ্ছা 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 এখন দেখি হোল্ড করে কি আচ্ছা, হয়। এই জায়গাতে এন্ট্রি অর্ডার ব্লক এফবিজিতে, আর এখানে স্টপ লস, তাই না? হুম না না, তার আগের ক্যান্ডেলের হাই স্টপ লস নিয়েছি। হুম 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 আচ্ছা, এটা ওকে ওকে ওকে। মার্কেট রেঞ্জ আছে, দেখো এই ধরনের ট্রেডগুলো তোমাকে খুব কম প্রফিটেবল হবে, ঠিক আছে। এবার এটার আমি লজিক্যালি একটা কারণ বলছি তোমাকে, আর এই জিনিসটা যারা ইউজ করবে অবশ্যই তাদের অ্যাকুরেসিও বেড়ে যাবে, আমি এটা বলতে পারি। আর অবশ্যই লজিক্যালি কথা বলবো, তো সবার জন্য সুবিধা, যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন বা ক্লাসে রয়েছে তাদের জন্য সুবিধা। দেখো মার্কেটে এখন যেটা চলছে বেশিরভাগ, আমি প্রাইস অ্যাকশন ফলো করি, ওকে, আমি প্রাইস অ্যাকশন ফলো করি। আর এই লেভেলগুলো যেগুলো আছে, এসএমসি বলো, তারপরে আইসিটি বলো, সমস্ত কনসেপ্ট এর মধ্যেই চলে আসে, কোনো সমস্যা নেই। একাদ্র নলেজ থাকলেই হবে, খুব বেশি নলেজ প্রয়োজন নেই। আমি পুরনো প্রাইস অ্যাকশন শিখেছি এবং প্রাইস অ্যাকশনের উপরেই মার্কেট এখনও বর্তমানে কাজ করে, ঠিক আছে। তো এইবার যারা এসএমসি বা আইসিটি ট্রেডার, তাদের জন্য আমি এটা বলছি, তোমাদের অ্যাকুরেসি যে সেটআপটা আমি বলছি, এই কয়েকটা মিস্টেককে যদি তোমরা শুধরাতে পারো তাহলে তোমাদের 50% অ্যাকুরেসি নর্মালি বেড়ে যাবে। দেখো মার্কেট এখান থেকে উপরে যেতে শুরু করলো, আচ্ছা আচ্ছা কালার চেঞ্জ করে দিই। এটা কোন ট্রেন্ড চলছে একটু বললে ভালো হবে, এটা কোন ট্রেন্ড চলছে? এটা রাকিবুল ভাই, হ্যালো, আচ্ছা আমার সাউন্ড আসছে কি? আসছে, কেটে কেটে আসছে, আচ্ছা ক্লিয়ার আচ্ছা, আসে না। আমি একটা মার্ক করলাম, তো এটা কোন ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড? আপ, আপ ট্রেন্ড। আর এটা ডাউন। ডাউন ট্রেন্ড। দেখো তুমি যে ট্রেডটা নিয়েছো ওটা হচ্ছে মার্কেট উপরে গেল, এখান থেকে আবার নিচে এলো, দিয়ে এই জায়গাতে একটা অর্ডার ব্লক তৈরি করেছে, দিয়ে মার্কেট উপরে গেছে, তারপরে তুমি ট্রেড নিয়েছো যে মার্কেট নিচে আসবে, ঠিক বলছি? তো এই জিনিসটা তুমি করেছো আপ ট্রেন্ডে, ডাউনের ট্রেড নিয়েছো। তো আপ ট্রেন্ডে যখন তুমি ডাউনের ট্রেড নেবা তখন তোমার ম্যাক্সিমাম চান্স রয়েছে যে সে সরি, তো আপ ট্রেন্ডে ডাউনের ট্রেড 90% চান্স রয়েছে যে তোমার সেই অর্ডার ব্লক থাকুক, এফবিজি থাকুক, ইমব্যালেন্স থাকুক, যা থাকুক, ফেল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। এবার অর্ডার ব্লক বা ইমব্যালেন্স, ফেয়ার ভ্যালু গ্যাপ কখন সবথেকে ভালো কাজ করবে? যখন তুমি ট্রেন্ডের ডিরেকশনে ট্রেড নেবে তখন তোমার সবথেকে বেশি ভালো কাজ করবে। এখানে রুলস হচ্ছে, দেখো মার্কেট যখন একটা হাই বানায়, আচ্ছা তুমি বলো তো, রেকর্ড, যে কোনো রেকর্ড তৈরি হয় কেন তৈরি হয় বলো তো? যে কোনো রেকর্ড, কেউ দৌড় প্রতিযোগিতায় রেকর্ড করলো, কেউ 6টা 6 মারলো ক্রিকেটে, তো রেকর্ডগুলো কেন তৈরি হয়? রেকর্ডগুলো ব্রেক হওয়ার জন্য তৈরি হয়। কি হয়? সে যখনই ভাববে যে আমার রেকর্ড কেউ ব্রেক করতে পারবে না, কেউ না কেউ একজন আসবে যে তার রেকর্ডটাকে ব্রেক করে দেবে,
তাই না? তো মার্কেটে যখন একটা রেকর্ড তৈরি হয় হাই, এই হাইটা তৈরি হয় ব্রেক হওয়ার জন্য, এই হাইটা তৈরি হয় ব্রেক হওয়ার জন্য। তো তুমি কি করে ভাবলে যে এই হাইয়ের কাছে ট্রেড করব, দিয়ে আমার মার্কেট পুরো নিচে চলে আসবে আর আমার ট্রেড প্রফিটে যাবে? আগে আমার সিম্পল একটা কোশ্চেনের অ্যান্সার দাও। তুমি হায়ার হাই মার্ক করেছো, ঠিক আছে? ওকে, হায়ার হাই মার্ক করেছে তো হায়ার লো তো বেনিয়েছে না, তৈরি তো হবেই। ডাইরেক্ট তো হায়ার হাই মানে হাই লেগে যাবে না, একটা তো লো মার্ক হবেই। ওকে, ওকে। তো এবার আমি বলছি দেখো, একটা তুমি ধরো সাপোজ 1 ঘন্টার টাইম ফ্রেম ধরলাম, হুম, ঠিক আছে? তোমার অপর সাইডে তুমি দেখছো যে তোমার একটা লিকুইডিটি জেনারেট করেছে, হাই হাই মানে হাই হাই ক্রস করে আবার ডাউন সাইড কিছুটা মুভ করলো, ঠিক? ওকে, ওকে। এবার ডাউন সাইড কতটা আসবে? হুম, মার্কেট যে ডাউন সাইডে মুভ দিল কতটা আসবে? ওকে, রিজেকশন কোথা থেকে নিবে? ওকে। ঠিক, তো ওটা যদি তুমি মার্ক করতে পারো তো তুমি ওই রিজেকশন ক্যান্ডেলটা ধরতে পারবে না, পারবে না? ওকে, ঠিক আছে, ঠিক আছে, লজিক্যালি কথা ঠিকই আছে। এইবার আমি বলছি যেটা, শোনো, এখানে হায়ার হাই, পুরোটা আমি কমপ্লিট করি। হায়ার হাই তৈরি হয় ব্রেক হওয়ার জন্য। তো এটা হলো সিম্পল কথা, 1 নম্বর রুলস, যে এটা সবাইকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই মার্কেটে তারাই লস করে যারা অতিরিক্ত বুদ্ধি লাগায়। যারা নর্মালি আসে সিম্পল সেটআপে কাজ করে, তারা মার্কেট থেকে প্রফিট করে বেরিয়ে যায়। এবার আমি একটা লজিক্যালি বলছি, পুরো কনসেপ্টটা আমার ক্লিয়ার হলে আশা করি তোমার বা আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরও কোনো ডাউট থাকবে না। দেখো, রেকর্ড তৈরি হয়েছে ব্রেক হওয়ার জন্য। এখান থেকে মার্কেট একটা স্ট্রং অর্ডার ব্লক রয়েছে, ঠিক আছে? এখান থেকে মার্কেট রিভার্স হতে পারে, কিন্তু আমি একজন ডিসিপ্লিন ট্রেডার হিসেবে আমার মত যে এই অর্ডার ব্লকে কাজ করা আমাদের উচিত হবে না। কারণ লং টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ড, কারেন্ট মার্কেটে হায়ার হাই বানিয়ে উপরে যাচ্ছে। তো আমি যে অর্ডার ব্লকগুলো ইউজ করব, সেই অর্ডার ব্লকগুলো তৈরি হবে হায়ার লো লেভেলে, বা ইমব্যালেন্স তৈরি হবে হায়ার লো লেভেলে। তো এখানে আমার কি করা প্রয়োজন? বেশিরভাগ মানুষ লস করে শেয়ার মার্কেটে পেশেন্স না থাকার কারণে। তো আপ ট্রেন্ড যখন মার্কেট রয়েছে, মার্কেট ঘুরে আসুক, উপরের অর্ডার ব্লক এফবিজি নিয়ে আসুক, কিন্তু আমি ট্রেড করব আমার এই ইমব্যালেন্সে আসবে বা অর্ডার ব্লকে আসবে, তখন আমি আপওয়ার্ড ডিরেকশন ট্রেড করব। তখন এখানে যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এই হায়ার হাই বানিয়ে, তো এই স্ট্রাকচারটা আর একবার তৈরি হবে, আর এই হাই ব্রেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে মার্কেটে। বেশিরভাগ মানুষ এই কারণে লস করে যে মার্কেট অনেক উপরে চলে গেছে আর এখানে স্ট্রং লেভেলও রয়েছে। তো এই জায়গাতে সবাই কি করে যে মার্কেট আর কতটা উপরে যাবে, মার্কেট বলে যে তুই যতটা মানে চিন্তা ভাবনা করতে পারবি না ততটা উপরে যাব, তুই যবার ট্রেড নিবি তত উপরে যাব, তাই না? তো রিভার্সাল যারা ট্রেডার মার্কেটকে রিভার্স করতে চায়, তাদের এই 1 লাখ 2 লক্ষ টাকা দিয়ে তারা এখানে লস করবেই করবে। যারা কন্টিনিউশন ট্রেডার, ট্রেন্ড কন্টিনিউশন ট্রেডার, ওরা ম্যাক্সিমাম ট্রেড তারা প্রফিট করে। ওকে, তো তো এবার অবশ্যই অবশ্যই ট্রেন্ডের মানে ট্রেন্ড যে সাইডে থাকবে ওর এগেইনস্টে ট্রেড নেওয়াটা ঠিক নয়, ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু আমি যেটা তোমাকে বললাম এটা তোমার মানে পুরোপুরি যে 100% মানে ঠিক হবে এটাও নয়, ঠিক আছে? আমি এটা একটা স্ক্যাল্প ধরেছি, এখন দেখা যাক কতটা যায় অনেস্ট। অবশ্যই দেখো, এবার আমার যেটা মত বলে, তুমি যেটা বলছো যে রিভার্সলি, এবার যেখান থেকে মার্কেট কোন জায়গা থেকে উঠবে তোমার দেখবা যেখানে অর্ডার ব্লক থাকবে বা একটা স্ট্রং সাপোর্ট থাকবে, ঠিক আছে? ওই জায়গা থেকে বারো উঠবে, তো ওই জায়গা থেকে ট্রেড নেওয়াটা বেস্ট। তো ওটা কি করবে, বড় টাইম ফ্রেমে যেতে হবে, ঠিক আছে? ওকে, একদম সঠিক কথা, একদম সঠিক কথা। কিন্তু আপ ট্রেন্ডের আমি বলছি না যেখানে সেট আপ তৈরি হবে না বা সেট আপ করবো না, আমরা সেট আপ পাবো, কিন্তু ট্রেড করা এখানে ঠিক হবে না। তুমি এটাকে নোটিস করতে পারো, যদি তোমার ট্রেড প্রফিটেবলও থাকে এই ট্রেডটা তোমার করা ঠিক হবে না, এটা আমার বলার উদ্দেশ্য আর কি। এবার তুই যদি তারপরেও কেউ যদি করে আর এখানে যদি লস হয়, তাহলে এটা তোমার ইললজিক্যাল ট্রেড হয়ে যাবে। তখন তোমার এই নলেজটা কাজে আসবে না যে এখানে একটা স্ট্রং লেভেল ছিল, এখান থেকে নিচে আসবে, নিচে তো আসেই মার্কেট, আসেই ট্রেড প্রফিটও হয়, কিন্তু একজন সঠিক ট্রেডার হিসেবে আমাদের কখনোই এই জায়গাতে সেল করা ঠিক হবে না, কারণ মার্কেট পুরো
আপ ট্রেন্ড। এইবার আমি বলি যারা এফবিজি বা ইমব্যালেন্স বা অর্ডার ব্লকে ট্রেড করতে চাই তাদের জন্য সবথেকে ভালো যেটা সেট আপ রয়েছে সেই সেট আপটা শেয়ার করছি, যে কখন আমরা বুঝবো যে মার্কেট তো সর্বপ্রথমে 1 নম্বর রুলস হচ্ছে যারা এসএমসি বা অর্ডার ব্লক এফবিজি ট্রেড করে, ইমব্যালেন্স ট্রেড করে, তাদের জন্য 1 নম্বর রুলস ট্রেন্ড আইডেন্টিফাই। ট্রেন্ড যখন আইডেন্টিফাই হয়ে গেল, মার্কেটে সর্বপ্রথমে তো হায়ার লো কনফার্ম হতে হবে। এই হায়ার লো কনফার্ম কখন হবে? যখন এই হাইটা ব্রেক হয়ে যাবে। হায়ার হাই ব্রেক হয়ে গেল তখন হায়ার লো কনফার্ম হয়ে গেল। তারপরে কি করতে হবে? দ্বিতীয় রুলস, এই জায়গাতে একটা ইমব্যালেন্স থাকলেও ভালো, নাও থাকলে ভালো। যদি থাকে সব থেকে বেটার, এবং এখানে যে লাস্ট রেড ক্যান্ডেলটা থাকবে এবং ইমব্যালেন্স, তো এই দুটোকে মার্ক করতে হবে। ওকে, এইটা হয়ে গেল একটা বাইংয়ের জোন। এবার এটা কেন হয়? বড় বড় ইনস্টিটিউশন যারা রয়েছে তারা যখন বাইং করে তখন তারা একেবারে সম্পূর্ণ কোয়ান্টিটি এখান থেকে বাই করে না। যদি একেবারে বাই করে তাহলে কি হবে? মার্কেটে একটা বড় মাত্রার একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে, যার কারণে এখানে তারা পার্শিয়ালি বাইং শুরু করে। যার কারণে এখানে হয়তো সে 4,000 কোটি টাকার বাই করবে, 1,000 কোটি টাকার প্রথমে বাই করলো, দিয়ে মার্কেটে উপরে নিয়ে গেল, এখানে অর্ডার ব্লক এবং ইমব্যালেন্স তৈরি হলো। তারপরে যখন আবার ঘুরে নিচে আসবে, এই অর্ডার ব্লকে আমরা যখন বুলিশের কোনো প্যাটার্ন দেখতে পাবো তখন এখানে আমার ট্রেড করা ঠিক হবে এবং হাই ব্রেক করবে, তখন আমাদের টার্গেট দিতে পারে আশা করা যায়। ওকে, তো ইমব্যালেন্সকে ট্রেড করার জন্যে বেস্ট হচ্ছে সর্বপ্রথমত হায়ার হাই ব্রেক হওয়া চাই। হায়ার হাই যদি ব্রেক না হয় তাহলে এই ইমব্যালেন্স ট্রেড করার কোনো মানেই হয় না। ওকে, তো এইবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি যে ট্রেডটা নিয়েছো। দেখো, সঠিক আর কে সঠিক কে ভুল এটা আমাদের বলার কোনো বিষয় নয়। মার্কেট যেখান থেকে ইচ্ছে সেখান থেকে রিভার্স করতে পারে, কিন্তু আমাদের নিজস্ব কোনো যেন ভুল না হয়। এই যে দেখো, এই হাইটা ব্রেক করেছে কি? এটাকে কি ব্রেক বলবো না ফেক ব্রেকআউট বলবো? এই যে হাইটা ব্রেক করলো এখানে, এটাকে আমি ব্রেক বলবো না ফেক ব্রেকআউট বলবো? আমার তো মনে হচ্ছে ফেক ব্রেকআউট এখন। ওকে, ফেক ব্রেকআউট, ঠিক আছে, ফেক ব্রেকআউট। ওকে, রিভার্সের ওটাও একটা সাইন, কিন্তু আমার মতে বা আমি যতটুকুন দেখেছি ট্রেন্ড যখন আপ আমি ডাউনে ট্রেড করব না। ওকে, এবার তুমি যদি রেজাল্ট পাও তাহলে তুমি করতে পারো, এটাতেও কোনো মানা নেই। তবে আমি যেটা বললাম এটাতে রেজাল্ট আশা করি ভালো পাবা। মার্কেট লম্বা গেল, নিচে এলো, আবার উপরে গেল, ব্রেক করতে পারলো না, সাস্টেন করেনি, আবার নিচে চলে এলো। ওকে, তো এই হিসেবে বলতে পারো মার্কেট এখানে একটা রেঞ্জ হয়ে গেছে। তো আমি নর্মালি যদি ধরি সঠিক চিন্তাভাবনায় একটা ইম্পর্ট্যান্ট লেভেল যদি ধরি, এখান থেকে মনে করো ব্রেক করেছিল, এই লেভেলটাকে আমি অর্ডার ব্লক মেনে নিলাম, ঠিক আছে, আপওয়ার্ড ডিরেকশন। মার্কেট হাইকে ব্রেক করলো, উপরে গেল, উপরে আসার পর যেমনই এই অর্ডার ব্লক লেভেলে এলো এবং টাচ করলো লেভেলটা, ঠিক তেমনই একটা রিজেকশন এলো। তার মানে এই লেভেলটা স্ট্রং রয়েছে, তাই না? এই অর্ডার ব্লকটা কাজ করবে। রিজেকশন আসার পরে আমরা এটা কনফার্ম হয়ে গেলাম। তো এখানে আমি বুলিশ প্যাটার্ন দেখে এখানে এন্ট্রি করলাম এবং এখানে স্টপ লস লাগালাম। সিম্পল, মার্কেট আপ ট্রেন্ড হয়েছে তো আপেরই ট্রেড নেবো। আমার টার্গেট থাকবে ফার্স্ট টার্গেট হাই। টার্গেট দিল কি দিল না বলো? দিয়েছে, টার্গেট দিয়ে দিয়েছে। এবার হাই ব্রেক করে যাবে না যাবে ওটা ওর ব্যাপার। এইবার কারেন্ট মার্কেট হাইয়ার হাই এবং হাইয়ার লো, এটা হচ্ছে আমার জন্য নো ট্রেডিং জোন। এই জায়গাতে যারাই ট্রেড করবে তারাই ফাঁসবে। একমাত্র সেই ট্রেডারগুলা এক আধটা প্রফিট করতে পারে যে লেভেল ওয়াইজ, যে মার্কেট এখানে দুটো লেভেল তৈরি করেছে স্ট্রং, তো তৃতীয়বার যখন যাবে মার্কেট এখান থেকে রিজেক্ট হতে পারে আর এই লেভেল পর্যন্ত আসতে পারে। তো এখান থেকে এই হিসেবে রেঞ্জ মার্কেট হিসেবে তুমি ট্রেড করে এখানে একটা সিম্পল ট্রেড করতে পারো। কিন্তু আমি রেঞ্জ ট্রেডার নই, আমি হচ্ছি ট্রেন্ড ট্রেডার। আমি প্রত্যেকটা ট্রেন্ডকে ক্যাপচার করি। ওকে, তো এইবার রেঞ্জ ট্রেড করতে গিয়ে
এখানে যদি কেউ ট্রেড করে সেল করে, এটাও তার লজিক্যালি ট্রেড। এখানে কোনো ধরনের না প্যাটার্ন কাজ করবে, না কোনো প্রাইস অ্যাকশন এখানে কাজ করবে। আর রেঞ্জের মধ্যে প্রত্যেকটা প্যাটার্ন এখানে দেখতে পাবা, মর্নিং স্টার দেখতে পাবা, ইভিনিং স্টার দেখতে পাবা, বুলিশ ইনগালফিং দেখতে পাবা, আর সব প্যাটার্ন ফেল হবে রেঞ্জের মধ্যে। তো রেঞ্জ ট্রেডিং যারা করে তারা এখানে রেঞ্জ ট্রেড করতে পারে, তবে আমি পার্সোনালি বলে দিলাম যে রেঞ্জ ট্রেড করা ভালো নয়, আর আমি নিজেও করি না। ট্রেন্ডে মূল প্রফিটটা পাওয়া যায়, যে বড় বড় টার্গেটটা। তো এই ছিল এই বিষয়টা। তো এবার তুমি বলো যে তোমার ট্রেডটা এখানে সঠিক না ভুল? মার্কেট যদি হায়ার হাই এবং হায়ার লোয়ের মাঝখানে রেঞ্জ করে, তাহলে এর মাঝখানে ট্রেড করা আমাদের ঠিক হবে না ভুল হবে? তুমি করেছো, করতে পারো, কিন্তু তুমি ওটা কোনো সমস্যা নেই, ঠিক কি না? কিন্তু একটা সিস্টেমে চলতে গেলে ট্রেন্ডই সবসময় ফ্রেন্ড হয়ে দাঁড়ায় আমাদের। তো আমি মনে করি যে ট্রেন্ডকেই ফলো করা উচিত। আচ্ছা বলো রাকিবুল ভাই, তোমার কি মনে হয়? হুম। আমার তো যেটা আমি তোমাকে বলেই দিলাম যে আপসাইডে আমি লিকুইডিটি সুইপ দেখেই আমি ট্রেড পাঞ্চ করেছি, ঠিক আছে। আর Okay, আমার okay. টার্গেটও খুব একটা মানে বড় নেই, আর স্টপ লসও খুব ছোট নিয়ে কাজ করছি এখন। ওকে ওকে, ঠিক আছে, ওই হিসাবে ঠিক আছে, নর্মাল ছোটোখাটো স্ক্যাল্পিং এর জন্য। কিন্তু আমার একটা ন্যাচারাল প্রশ্ন তোমার কাছে, তোমার কাছে, যখন মার্কেট, এটা আমার এক্সপিরিয়েন্সে আমি তোমাকে বলছি, যদি যদি না জানা থাকে তাহলে এটা জ্ঞানটা নিয়ে নেবে, আর যদি জানা থাকে তাহলে এটা তুমি বলবা। আমার মতটা, হায়ার হাই এবং হায়ার লোয়ের মার্কেটে যতক্ষণ মাঝখানে থাকবে ততক্ষণ ট্রেড করা ঠিক হবে না যারা ট্রেন্ড ট্রেডার। তোমার মতে কি বলে? কি বললা, কথা বুঝলাম না। হায়ার হাই এবং হায়ার লোয়ের মাঝখানে যখন মার্কেট রেঞ্জ করবে, এই জায়গাতে যারা ট্রেন্ড ট্রেডার, ওদের জন্য ট্রেড করা এখানে ঠিক হবে না, ঠিক ঠিক না? হুম এখানে রেঞ্জ করছে, তুমি কি দেখবা, ঠিক কি না? এই রেঞ্জে যাচ্ছে, তুমি সেল করে দাও, মার্কেট এখানে চলে এলো, এখানে এলো বাই করে নাও, এখানে চলে গেল, এখানে গেল সেল করে দাও, এখানে চলে এলো। রেঞ্জ ট্রেডিংয়ের জন্য এটা ঠিক আছে, কিন্তু যারা প্রাইস অ্যাকশানকে ফলো করে, এটাও একটা প্রাইস অ্যাকশান নয় বলে নয়, কিন্তু এখানে এবার রেঞ্জিং ট্রেডিংয়েও, এটাও তোমাকে বলছি আমি, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য বলছি, মার্কেট তোমাকে সর্বপ্রথমে দেখতে হবে যে মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। এবার আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে আমরা কী করি, যে এখানে আসলেই সেল করে দিই আর এখানে আসলেই বাই করে নিই, কিন্তু না, এই সেলিংয়ের ট্রেডগুলো একেবারে 100% রং। তুমি যে কোনো কনসেপ্টে করো, যখন ট্রেন্ড আপ, এখান থেকে সেল হয়ে নিচে আসবে, আসুক, আমি এই লেভেলে বাইং করব, কারণ ট্রেন্ড আপ। তো আপের ট্রেডগুলো আমাদের উইনিং হওয়ার সম্ভাবনা বেশি। আর আমি তোমাকে বলে দিই, আমি ট্রেন্ডে পুরো সিঙ্গেল ক্যান্ডেল স্টিকও আমি প্রেডিক্ট করি, এবং সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে একটা ক্যান্ডেল আমি প্রেডিক্ট করি। তো সর্বদা আমার বেস্ট যেটা মার্কেট, সেটা হচ্ছে রেঞ্জ মার্কেট সিঙ্গেল ক্যান্ডেল প্রেডিকশানে। একদিনের ক্যান্ডেল যদি প্রেডিক্ট করি, তাহলে এই রেঞ্জে আসার পরে আমার প্রাইস অ্যাকশনকে ফলো করে এখানে আমি ক্যান্ডেল খুব ভালো প্রেডিক্ট করতে পারি, যে একদিনের ক্যান্ডেল তার নেক্সট ডে ক্যান্ডেলটা কী হবে। বুঝতে পারলে? তো ট্রেন্ড রেঞ্জ চলছে তার জন্য আমি উপরে সেল করে দেবো, এমনটা কখনো যেন আমাদের চিন্তা ভাবনা না আসে। যা হবে মার্কেট আপের জন্য হবে। কারণ মার্কেটে জিদের ওপরে কোনো কাজ চলে না, কারণ মার্কেটে যে জিনিসটা ঘটে ওই জিনিসটাই আমাদের ফলো করা উচিত। ওকে, এবার তোমার যদি মনে হয় যে আপ ট্রেন্ডে আমি সেলিং করেই প্রফিটেবল হয়ে যাব, কোনো সমস্যা নেই, তুমি সেল করতে থাকো। 90% ট্রেডার এটাই করে, মার্কেটকে রিভার্স করতে চায় আর বড় টার্গেট নিতে চায়, তাই না? তো যাই হোক, আমাদের ক্লাস আর দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ হয়ে গেছে। তো এখানেই আমরা আমাদের ক্লাসটা শেষ করব। লাস্ট প্রশ্ন যদি কিছু থাকে করতে পারো, বা কোনো যদি নলেজ